আমরা লাস্ট ক্লাসে রাইটিং পার্টের ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করছিলাম যে রাইটিং পার্টের টেস্ট ফরম্যাট কি, টেস্ট কিভাবে হয়, কয়টা টাস্ক আছে, কোন টাস্কের বৈশিষ্ট্য কি, দুইটা টাস্ক আছে আমরা জানতে পারছি, দুইটার মধ্যে পার্থক্য কি কি এগুলাও জানতে পারছি। এছাড়াও আমরা আরো জানতে পারছি যে কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের রাইটিং টাস্কগুলোকে জাজ করা হবে, অর্থাৎ মার্কিং ক্রাইটেরিয়া গুলা। আজকে আমরা ইনশাল্লাহ রাইটিং টাস্ক ওয়ানে প্রবেশ করব। রাইটিং টাস্ক ওয়ানে অনেকগুলা কোয়েশ্চেন টাইপ আছে। এর মধ্যে আমরা স্বাভাবিকভাবে একদিনে সবগুলা কোয়েশ্চেন টাইপ টাইপ দেখতে পারবো না, বিস্তারিত আলোচনা করতে পারবো না। আমাদের কয়েকটি ক্লাস লাগবে প্রত্যেকটা নিয়ে আলোচনা করার জন্য। এবং আমাদের উদ্দেশ্য শুধু আলোচনা করাও না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আলোচনার পাশাপাশি শিক্ষা গ্রহণ করে সেগুলা অনুযায়ী প্র্যাকটিস করা। তাই আমরা ক্লাসেও কিছু সময় প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। রাইটিং টাস্ক ওয়ান, এটার কোয়েশ্চেন টাইপ কি কি আছে? এটার কোয়েশ্চেন টাইপ হচ্ছে এগুলা: বার গ্রাফ, পরে আছে লাইন গ্রাফ, টেবিল চার্ট, পাই চার্ট, প্রসেস ডায়াগ্রাম, ম্যাপ, মাল্টিপল গ্রাফস। এগুলা হলো টাস্ক ওয়ানের কোয়েশ্চেন টাইপ। টাস্ক ওয়ান সম্পর্কে আমরা আমাদের রাইটিং এর ইন্ট্রোডাক্টরি ক্লাসে জানতে পারছিলাম যে এটাকে বলা হয় রিপোর্ট রাইটিং। এই টাস্কটাকে বলা হয় রিপোর্ট রাইটিং, অর্থাৎ প্রতিবেদন লেখা। প্রতিবেদন লেখা কিরকম হয়ে থাকে সাধারণত? আমরা এসএসসি এইচএসসি তেও দিছি, গ্রাফ দেওয়া থাকে, এরপর বলা হয় যে এই গ্রাফের উপর একটি প্রতিবেদন লেখার জন্য, অথবা হয়তো কোনো একটা ঘটনা ঘটছে, ওই ঘটনার উপর প্রতিবেদন লিখে ওইটা কোনো পত্রিকায় জমা দেওয়ার জন্য। তো এইটা থেকে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে প্রতিবেদন লেখা হয় আহ খুবই ফর্মালিটি মেনটেন করে। নিজস্ব কোনো মতামত দেওয়া হয় না, সাবজেক্টিভ আলোচনা করা হয় না, অবজেক্টিভ আলোচনা করা হয়। তো এই জিনিসটা আমরা মাথায় রেখে টাস্ক ওয়ানটা শুরু করব। তো টাস্ক ওয়ানের ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর প্রতিবেদন লেখা লাগে? হয়তো আপনাকে একটা বার গ্রাফ দেয়া থাকবে, এরপর আপনাকে বলা হবে যে এই বার গ্রাফে যে তথ্যগুলা দেওয়া আছে ওইগুলার ভিত্তিতে একটি প্রতিবেদন লেখার জন্য। অথবা লাইন গ্রাফ দেয়া থাকতে পারে, অথবা টেবিল দেয়া থাকতে পারে, অথবা পাই চার্ট দেয়া থাকতে পারে। অনেক সময় প্রসেস ডায়াগ্রাম বা ফ্লো চার্ট দেওয়া থাকে, আবার কখনো কখনো ম্যাপ দেয়া থাকে। তাছাড়া আরেকটা হচ্ছে মাল্টিপল গ্রাফস, অর্থাৎ কয়েকটা গ্রাফ একসাথে মিলিয়ে দিবে। একই প্রশ্নের মধ্যে দেখবেন বার গ্রাফও দিছে, লাইন গ্রাফও দিছে, টেবিলও দিছে, পাই চার্টও দিছে। তো এই জিনিসগুলা সময়ে সময়ে পরিবর্তন হয়। আমি যতটুকু জানি ইদানিংকালে মাল্টিপল গ্রাফস হিসাবে কোয়েশ্চন একটু বেশি আসতেছে। আমি যখন পরীক্ষা দিছিলাম তখন আলাদা আলাদা গ্রাফ হিসাবে প্রশ্ন আসতো বেশি। আমার প্রশ্নে লাইন গ্রাফ আসছিল। তো এটা এক এক সময় এক এক রকম ট্রেন্ড থাকে। তো আমরা তো জানি না আমরা যখন পরীক্ষা দিব তখন কোন ধরনের প্রশ্ন আসবে। সেই হিসাবে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপই ভালো করে দেখে যাব, ভালো করে পড়ে যাব, ভালো করে প্রিপারেশন নিয়ে যাব, যাতে করে যেই কোয়েশ্চেন টাইপই আসুক না কেন আমরা সুন্দরভাবে আনসার করতে পারি। টাস্ক ওয়ানের ব্যাপারে কিছু জেনারেল আইডিয়া অলরেডি আমরা আলোচনা করছি, আমরা পয়েন্ট আকারে আরেকবার খুব দ্রুত দেখে নিই। টাস্ক ওয়ান হচ্ছে রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন লেখা। তো স্বাভাবিকভাবে এখানে কি হবে না, কোনো সাবজেক্টিভ আলোচনা থাকবে না, অবজেক্টিভ আলোচনা করতে হবে। ব্যক্তিগত মতামত দেওয়া যাবে না, ব্যক্তি সাপেক্ষ আলোচনা করা যাবে না। এখানে অবজেক্টিভলি আলোচনা করতে হবে, নৈর্ব্যক্তিক আলোচনা করতে হবে, নিউট্রাল আলোচনা করতে হবে। এমন ভাবে লিখতে হবে যাতে পড়ে মনে হয় আপনি নিউট্রাল পজিশন থেকে কথা বলতেছেন। নো সেকেন্ড পারসন আর ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রোনাউন্স। সেকেন্ড পারসন প্রোনাউন ব্যবহার করতে পারবো না, ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রোনাউনও ব্যবহার করতে পারবো না। ফার্স্ট পারসন প্রোনাউন যদি ব্যবহার করতে হয় তাহলে উই আমরা ব্যবহার করতে পারবো বুঝে শুনে। ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা যখন আমরা টাস্কে ঢুকবো তখন দেখবো।
নো পার্সোনাল ওপিনিয়ন্স, এটা অলরেডি সাবজেক্টিভের আলোচনায় চলে আসছে যে পার্সোনাল ওপিনিয়ন, ব্যক্তিগত মতামত এখানে আসলে উল্লেখ করা যাবে না। আলাদা করে কোনো ইনফরমেশন বা ডেটাও দেওয়া যাবে না, কোনো কনক্লুশন দেওয়া যাবে না। এখানে ডেটা যেটা দেওয়া থাকবে, যে তথ্যগুলা দেওয়া থাকবে, ওই তথ্যগুলাকে নৈর্ব্যক্তিক ভাবে উপস্থাপন করতে হবে। অবজেক্টিভ, ইউ হ্যাভ টু ডিসক্রাইব দ্য ডেটা ইন অ্যান অবজেক্টিভ ম্যানার। এখন আমরা আনসারিং ফরম্যাট নিয়ে আলোচনা করি। আনসারিং ফরম্যাট নিয়ে আলোচনা করার আগে আমার মনে হয় আমাদেরকে ফরম্যাট এবং টেমপ্লেটের মধ্যে যে পার্থক্যটা আছে এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। ফরম্যাট ভার্সেস টেমপ্লেট। প্রথমে টেমপ্লেট কি এটা জেনে নেই। টেমপ্লেট টেমপ্লেট হচ্ছে আপনাকে সম্পূর্ণ একটা স্যাম্পল, আনসারের স্যাম্পল লিখে দেয়া হবে বা জানিয়ে দেওয়া হবে এবং আপনাকে বলা হবে যে এইটা মুখস্থ করে ফেলেন, এরপর যেই টপিক আসে ওই টপিকটা এটার রন্ধ্রে রন্ধ্রে বসিয়ে আপনি লিখে ফেলেন। তো টেমপ্লেট আসলে পরীক্ষার জন্য ভালো না, বিশেষ করে আইএলটিএস পরীক্ষার জন্য। কারণ এখানে এক্সামিনাররা চেক করে খুব থরলি। তারা যদি আপনার আহ, আপনি যদি টেমপ্লেট ইউজ করে লিখেন এবং তারা যদি আপনার টাস্কটা পড়ে, তারা কিন্তু পড়ার পরই বুঝতে পারবে আপনি টেমপ্লেট ইউজ করছেন কিনা না। এই জন্য টেমপ্লেট আমরা ব্যবহার করব না। আর টেমপ্লেট ব্যবহার করার কিছু সমস্যা আছে। আপনি একটা বিষয়ে নিয়ে টেমপ্লেট শিখলেন, তারপর ওইটা যদি অন্য ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে দেখা যায় সমস্যা হয়ে যায়। এইখানে আমি একটা উদাহরণ প্রায় সময় দিই টেমপ্লেটের, যে টেমপ্লেটের ব্যবহার আমরা স্কুল জীবন থেকে করে আসতেছি, দেখে আসতেছি। অনেক সময় আমরা এমন টিচার পাইছি যারা আমাদেরকে টেমপ্লেট শিখাইছেন। যেমন হয়তো কোনো টিচার একজন এসে বলছেন, এরকম টেমপ্লেট শিখাইছেন যে বন্ধু আমার বন্ধু নিয়ে একটা রচনা শিখাইছেন উনি, এরকম যে আমার অনেক বন্ধু আছে, সবাই সমান ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ না, কেউ বেশি ক্লোজ, তবে আমার একজন বন্ধু আছে যে আমার বেস্ট ফ্রেন্ড। মনে করেন ওই টিচার এই টেমপ্লেটটা শিখালেন, শিখিয়ে বললেন যে এখন বন্ধুর জায়গায় যাই আসবে, আপনি আপনার রচনার মধ্যেও বন্ধুর জায়গায় ওইটা বসালেই কাজ হয়ে যাবে। এই সিস্টেমটা কেন ভালো না আমি দেখাই। মনে করেন রচনা আসলো আমার কাজিন, আপনি বন্ধুর জায়গায় কাজিন বসালেন। আমার অনেক কাজিন আছে, সবাই সমান না, কেউ বেশি ক্লোজ, এরপর ইত্যাদি ইত্যাদি। এতটুকু পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু মনে করেন এর কিন্তু মনে করেন এক্সামে টপিক আসলো আমার বাবা, তাহলে কিন্তু প্যাচ লেগে যাবে। আমার বন্ধু রচনার যে টেমপ্লেটটা, এটা যদি আমার বাবা ব্যবহার করেন তাহলে খুবই অকওয়ার্ড একটা আনসার আসবে। তো তখন কি করতে হবে? তখন আপনি যদি বুঝতে পারেন তাহলে তো আপনি চেঞ্জ করবেন, কিন্তু আপনি তো টেমপ্লেট মুখস্থ করে ফেলছেন। আপনি যদি এখন চেঞ্জ করে নিজে থেকে করতে যান, আপনার তো ওই এক্সপার্টিস নাই, সো আপনার ভুল হবে। আর আপনি যদি না বুঝে টেমপ্লেটটাই ব্যবহার করেন তাহলে খুবই অকওয়ার্ড একটা আনসার আসবে, বা খুবই আহ, এমন একটা আনসার আসবে যেটা খুবই বেমানান হবে। তাহলে আমরা কি করব? আমরা ফরম্যাট ফলো করতে পারি। ফরম্যাট মানে কি? ফরম্যাট হলো স্ট্রাকচার, অর্থাৎ আমাদের লেখার একটা ফিক্সড স্ট্রাকচার থাকবে। ওই স্ট্রাকচার অনুযায়ী আমি লেখার চেষ্টা করব। তবে লেখার ভেতরের যে কন্টেন্ট বা বিষয়বস্তু, ওইখানে আমি কিছু ফিক্সড করে রাখবো না। হাইয়েস্ট আমি একটা ফরম্যাট বা স্ট্রাকচার ফিক্সড করে রাখতে পারবো। তো ফরম্যাট শিখলে অনেক সময় আমাদের কাজে আসে। অনেক সময় ফরম্যাট গুলা একটু ভাষা ভাষা থাকে, অনেক সময় একেবারে স্পেসিফিক থাকে। তো টাস্ক ওয়ান যেহেতু প্রতিবেদন, প্রতিবেদনের ক্ষেত্রে ফরম্যাটটা কিছু ক্ষেত্রে বেশ স্পেসিফিক থাকবে এবং ইনশাল্লাহ এটা আমাদেরকে টাস্ক ওয়ান আদায় করার ক্ষেত্রে, সম্পন্ন করার ক্ষেত্রে সাহায্য করবে। এই হিসেবে আমরা টাস্ক ওয়ানের একটা ফরম্যাট দেখে নেই। যে ফরম্যাটটা আমরা টাস্ক ওয়ানের যে কোনো কোয়েশ্চেন টাইপের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবো। ফরম্যাটটা হলো এরকম:
ইন্ট্রোডাকশন আপনি লিখবেন 1 সেন্টেন্স, ওভারভিউ লিখবেন 2 সেন্টেন্সেস অথবা বেশি হলে 3 সেন্টেন্সেস। এরপর লিখবেন বডি প্যারাগ্রাফ 1 which will be for around 3 to 5 sentences, and then body paragraph 2 again 3 to 5 sentences. আবারও বলতেছি, ইন্ট্রোডাকশন হবে 1 সেন্টেন্স, ওভারভিউ হবে 2 সেন্টেন্সেস, বডি প্যারাগ্রাফ 1 হবে 3 to 5 sentences, বডি প্যারাগ্রাফ 2 হবে 3 to 5 sentences। তবে অবশ্যই এই জিনিসগুলা একেবারে ফিক্সড না। আপনি ইন্ট্রোডাকশন যদি 2 সেন্টেন্সে লিখে ফেলেন কোনো সমস্যা নেই, ওভারভিউ যদি আপনি 1 সেন্টেন্সে শেষ করে ফেলতে পারেন এতেও সমস্যা নেই, বডি প্যারাগ্রাফ 1 যদি আপনি 6 বা 7টা সেন্টেন্স লিখে ফেলেন কোনো সমস্যা নাই, বডি প্যারাগ্রাফ 2 যদি আপনি 2 সেন্টেন্স বা 3 সেন্টেন্সে লিখেন তাতেও সমস্যা নাই। তবে আপনাকে অবশ্যই মার্কিং ক্রাইটেরিয়া, মিনিমাম ওয়ার্ড লিমিট এবং সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলা খেয়াল রেখে যদি আপনি লিখেন, আপনি যদি বডি প্যারাগ্রাফ 2টা জায়গায় 3টা দেন তাতেও কোনো সমস্যা নেই। আমরা শুধু একটা ফিক্স স্ট্রাকচার ফলো করতেছি যেন আমরা এটা প্র্যাকটিস করে করে এক্সপার্টিজ অর্জন করতে পারি। তো আমার কাছে পার্সোনালি যেটা ভালো লাগছে আমি ওইটাই আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমরা ইনশাল্লাহ একটা একটা করে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা সুন্দর করে ইন্ট্রোডাকশন লিখতে পারি টাস্ক 1 এর ক্ষেত্রে। আমাকে মাথায় রাখতে হবে যে টাস্ক 1 এর জন্য আমি হাইয়েস্ট 20 মিনিট সময় পাবো। হ্যাঁ, আমি আরো বেশি সময় নিয়ে লিখতে পারবো, তবে ওইটা যদি আমি করতে যাই টাস্ক 2 এর ক্ষেত্রে আমার টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হবে, রাইটিং এর ওভারঅল টাইম ম্যানেজমেন্টে সমস্যা হবে। তাই অবশ্যই আমাকে চেষ্টা করতে হবে যেন 17 থেকে 18 মিনিটের ভেতরে আমি টাস্ক 1টা শেষ করে ফেলতে পারি, বা হাইয়েস্ট 20 মিনিট। এই জন্য আমাকে প্রত্যেকটা বিষয় ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে যেন পরীক্ষার হলে গিয়ে যত সম্ভব যথাসম্ভব কম সময় ব্যয় হয়। তাহলে এই উদ্দেশ্যে আমরা ইন্ট্রোডাকশন সংক্রান্ত ক্লাস এখন শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা টাস্ক 1 এর ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় এটা নিয়ে আলোচনা শুরু করতে পারি ইনশাআল্লাহ। প্রথমত আমরা আগে থেকেই ফিক্স করে রাখছি যে আমরা ইন্ট্রোডাকশনটা 1 সেন্টেন্সের মধ্যেই সীমাবদ্ধ রাখবো, 1 সেন্টেন্সের চাইতে বেশি লম্বা করব না। কোনো কারণে লম্বা হলে কোনো সমস্যা নাই, তবে আমাদের চেষ্টা থাকবে 1 বাক্যের মধ্যেই এটাকে সীমিত রাখা। এরপরে আমরা যে জিনিসটা করব, আমরা একটা ছোট্ট ফর্মুলা শিখে ফেলতে পারি। এই ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্টের মধ্যে আছে হোয়াট, ওয়্যার এবং ওয়েন। সাবজেক্ট বলতে কি বোঝায় এটা আমরা একটা এক্সাম্পল দেখে নিই। সাবজেক্ট মানে হচ্ছে চার্ট নেম, যেমন চার্টটা যদি হয় বার চার্ট তাহলে আপনি এভাবে শুরু করবেন, দ্য বার চার্ট, এরপরে ভার্ব আসবে। ভার্বের মধ্যে কি কি আসতে পারে? শোজ, ইলাস্ট্রেটস, কম্পেয়ার্স, আরো অনেক কিছু দেওয়া যাবে, বাট এই 3টা শিখাই এনাফ, এই 3টা শিখাই এনাফ। এরপরে আসতেছে অবজেক্টের মধ্যে হোয়াট, অর্থাৎ বার চার্টটা কি দেখাচ্ছে বা কি কম্পেয়ার করতেছে, কি ইলাস্ট্রেট করতেছে। এখানের মধ্যে কি কি থাকতে পারে? পার্সেন্টেজ থাকতে পারে, হয়তো কোনো একটা হিসাবের পার্সেন্টেজ দেখাচ্ছে, অথবা কোনো একটা কিছুর অ্যামাউন্ট, সংখ্যা দেখাচ্ছে, নাম্বার দেখাচ্ছে, কোয়ান্টিটি দেখাচ্ছে। এই জিনিসগুলোর মধ্যে থেকেই একটা হবে। অনেক সময় আছে একাধিক ব্যবহার করা যায়, সেই ক্ষেত্রে আপনার ইচ্ছা মতো আপনি যেটা ব্যবহার করে আরাম পান ওইটা আপনি ব্যবহার করতে পারবেন। এরপর আমরা জায়গার নাম বলবো, অর্থাৎ এই ইনফরমেশনটা কোন জায়গা কেন্দ্রিক, কোন কান্ট্রি, কোন রিজন বা কোন এরিয়া। এরপর আমরা টাইমের আলোচনা করব। চটজলদি এই ফর্মুলাটা আপনি খাতায় লিখে ফেলুন, তাহলে আমরা যখন একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব আপনি মিলিয়ে মিলিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ। আমরা রেচেল মিশেলের বই থেকে লাইন গ্রাফ
বা লাইন চার্টের একটা এক্সাম্পল, একটা স্যাম্পল আমাদের সামনে উপস্থিত করছি। আমরা ইনশাল্লাহ আমাদের ইন্ট্রোডাকশন লেখার ফর্মুলাটা এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখব, যে কিভাবে আমরা এই ফর্মুলাটা ইউজ করে একটা সুন্দর ইন্ট্রোডাকশন লিখতে পারি টাস্ক 1 এর ক্ষেত্রে। যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রথমে আমাকে প্রশ্নটা পড়ে প্রশ্নটা বুঝতে হবে, তারপর আমাকে উত্তর লিখতে হবে। তাহলে আমরা প্রশ্নটা আগে পড়ি, প্রশ্নের মধ্যে কি লেখা আছে। প্রশ্নের মধ্যে লেখা আছে, the graph below shows the differences in wheat exports over three different areas. The graph below shows the differences in wheat exports over three different areas. অর্থাৎ নিচের গ্রাফটিতে দেখানো হইতেছে তিনটা ভিন্ন ভিন্ন জায়গার গমের রপ্তানির পার্থক্য। অর্থাৎ তিনটা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন বছরে গম রপ্তানি করা হয়েছে, ওই রপ্তানির হিসাব দেওয়া আছে এবং এক এক জায়গায় রপ্তানির হিসাবটা এক এক রকম হয়েছে। হিসাবের ডিটেলসটা গ্রাফের মধ্যে দেওয়া আছে। রাইট এ রিপোর্ট ফর এ ইউনিভার্সিটি লেকচারার ডিসক্রাইবিং দি ইনফরমেশন বিলো। এখন আপনার কাজ হচ্ছে এটার উপর একটা রিপোর্ট লেখা। রাইট এট লিস্ট 150 ওয়ার্ডস, কমপক্ষে 150 ওয়ার্ড আপনাকে লিখতে হবে। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে কোয়েশ্চেন পড়া, এবং আমরা কোয়েশ্চেন পড়ছি, বাট কোয়েশ্চেন দেখা শেষ হয় নাই এখনো, কারণ কোয়েশ্চেনের মূল ইনফরমেশন বা বেশিরভাগ ইনফরমেশন গুলো গ্রাফের মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা দেখি গ্রাফের মধ্যে কি কি আছে। গ্রাফের মধ্যে লেখা আছে হুইট এক্সপোর্টস 1985 টু 1990, অর্থাৎ 1985 সাল থেকে নিয়ে 1990 সাল পর্যন্ত গম রপ্তানির পরিমাণ ইন মিলিয়নস অফ টনস, অর্থাৎ হিসাবটা হচ্ছে মিলিয়নস অফ টনস। মানে কি, মানে 1985 সালে নীল হচ্ছে অস্ট্রেলিয়া, এই যে এখানের মধ্যে দেওয়া আছে অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপিয়ান কমিউনিটি। তো বলতেছে কি, গ্রাফ বলতেছে যে 1985 সালে অস্ট্রেলিয়া 15 মিলিয়ন টন হুইট এক্সপোর্ট করছে। 1985 সালে অস্ট্রেলিয়া 15 মিলিয়ন মিলিয়ন টনস অফ হুইট এক্সপোর্ট করছে, রপ্তানি করছে। এবং কানাডা কতটুকু রপ্তানি করছে? 18 বা 19 মিলিয়ন টন হবে। এটা যেহেতু এক্সাক্ট নাম্বার দেয়া নাই, আমরা আনুমানিক বলবো যে আনুমানিক 19 মিলিয়ন টন। এবং ইউরোপিয়ান কমিউনিটি কত করছে? আনুমানিক 17 মিলিয়ন টনস। তো প্রথমে আমরা গ্রাফটা দেখব, দেখে বোঝার চেষ্টা করব যে গ্রাফের মধ্যে কি কি ফুটায় তুলছে, কি কি ইনফরমেশন আছে। এরপর আমরা আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমাদের ইন্ট্রোডাকশনটা লিখে ফেলবো। তাহলে আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করে যদি আমি ইন্ট্রোডাকশন লিখতে চাই, ইন্ট্রোডাকশনটা কিরকম হবে, আমরা একটা এক্সাম্পল ইন্ট্রোডাকশন লিখে ফেলি। তবে তার আগে আমরা আমাদের ফর্মুলাটা আরো একবার দেখে আসি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা প্রথমে চার্টের নাম বলবো, তারপর আমরা বলবো যে চার্টটা কি করতেছে, শো করতেছে, ইলাস্ট্রেট করতেছে নাকি কম্পেয়ার করতেছে। তারপর কি কম্পেয়ার করতেছে, অ্যামাউন্ট, পার্সেন্টেজ নাকি নাম্বার। এরপর আমরা জায়গার নাম দিব, যে কোন কোন জায়গার মধ্যে এটা হইতেছে। এরপর আমরা দিব যে কত বছর বা কত সময় ব্যাপী এটা হইতেছে, এবং এর মাধ্যমে আমাদের শেষ হয়ে যাবে সাবজেক্ট, ভার্ব, হোয়াট, ওয়্যার, ওয়েন। এখন আমরা আমাদের ইন্ট্রোডাকশনটা লিখে ফেলি। প্রথমে আমাকে লিখতে হবে যে এটা কোন চার্ট। উপরে লিখাই আছে লাইন চার্ট, দা লাইন চার্ট। এখানে লাইন চার্ট কি করতেছে? তিনটা ভিন্ন ভিন্ন দেশের গমের রপ্তানির পরিমাণ নিয়ে আলোচনা করতেছে, পরিমাণের চিত্র ফুটায় চলতেছে। এখানে এজন্য আমরা এখানে কি ব্যবহার করতে পারি? শোজ ব্যবহার করতে পারি, ইলাস্ট্রেটস ব্যবহার করতে পারি, আবার কম্পেয়ারসও ব্যবহার করতে পারি। আমরা সবগুলোই চাইলে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা কি বলতে পারবো? দ্য লাইন চার্ট শোজ অথবা ইলাস্ট্রেটস অথবা কম্পেয়ারস। এরপর আমরা আসবো যে কি কম্পেয়ার করতেছে, কোন জিনিসটা, হোয়াট ইজ দ্য লাইন চার্ট কম্পেয়ারিং অর ইলাস্ট্রেটিং অর শোয়িং। দ্য লাইন চার্ট কম্পেয়ার্স
the amount of wheat। তাহলে আমরা পাইলাম হোয়াটটা আসলো, হোয়াটের আনসার আমরা পাইলাম, কি কম্পেয়ার করতেছে, দ্য অ্যামাউন্ট অফ হুইট, দ্য লাইন চার্ট কম্পেয়ার্স দি অ্যামাউন্ট অফ হুইট। এরপর আমরা আলোচনা করব কোন দেশ, কোন জায়গা, স্থানের আলোচনায় আসবো। তাহলে দ্য অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্টেড, অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্টেড, যে পরিমাণ হুইট এক্সপোর্ট করা হয়েছে কোন জায়গায়, বাই তিনটা জায়গা, বাই অস্ট্রেলিয়া, কানাডা and the European community। তাহলে আমরা লাইন চার্টের কথা, কোন চার্ট এটা বললাম, চার্ট কি করতেছে এটাও বললাম। এরপর শো করতেছে কোন জিনিসটাকে, হোয়াট ইজ দ্য লাইন চার্ট শোভিং, হোয়াট ইজ দ্য লাইন চার্ট ইলাস্ট্রেটিং বা কম্পেয়ারিং, এটাও আমরা দিলাম হুইট। এবং কোন জায়গার এই জিনিসটাও আমরা দিলাম, হুইট এক্সপোর্টেড বাই অস্ট্রেলিয়া, কানাডা এন্ড দ্য ইউরোপিয়ান কমিউনিটি। এরপর আমরা সময়কাল দিব, যে প্রত্যেকটা গ্রাফেরই একটা সময়কাল থাকে, যে এই গ্রাফের মধ্যে এত সময় থেকে এত সময়ের ভিতরের হিসাবটা দেওয়া আছে। তাহলে আমরা সময়ের হিসাবটা এরকম দিতে পারি, বিটুইন দ্য ইয়ার্স 1985 and 1990, অর্থাৎ 1985 থেকে 1990 এর মধ্যবর্তী সময়ে যতটুকু হুইট এক্সপোর্ট করা হয়েছে ওইটার হিসাব। তাহলে এর মাধ্যমে আমাদের একটা ইফেক্টিভ, কার্যকরী এবং অ্যাপ্রোপ্রিয়েট ও জুৎসই ইন্ট্রোডাকশন শেষ হয়ে গেল। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা যে কোনো ধরনের গ্রাফ বা চার্টের ক্ষেত্রেই খুব সুন্দর করে ইন্ট্রোডাকশন লিখতে পারবো ইনশাল্লাহ। আমরা লাইন চার্টের এক্সাম্পল দেখছি, আমরা একটা একটা করে আরো এক্সাম্পল দেখবো। লাইন চার্টের পাশাপাশি বার চার্ট দেখবো, পাই চার্ট, টেবলস, প্রত্যেকটার এক্সাম্পলই আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। এখন আমি আপনাকে একটা টাস্ক দেব, ক্লাস টাস্ক। ওইটাতে আমি একটা লাইন চার্টের চিত্র স্ক্রিনে শেয়ার করব এবং আপনার কাজ হবে ওইটার ইন্ট্রোডাকশন আমার দেয়া ফর্মুলাটা ইউজ করে লিখা। তার আগে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন। আমরা কেমব্রিজ 17 থেকে একটা কোয়েশ্চেন বের করছি, কেমব্রিজ 17 এর টেস্ট 4 এর রাইটিং টাস্ক 1। এটা হচ্ছে একটা লাইন গ্রাফ। আমরা একটা লাইন গ্রাফ ইতোমধ্যে করছি, এই কারণে আমি আর একটা লাইন গ্রাফ শেয়ার করতেছি। এখন আপনার কাজ হবে আমরা যেভাবে প্রথম লাইন গ্রাফের ইন্ট্রোডাকশন লিখছি সেম স্টাইলে এইটার ইন্ট্রোডাকশন লেখা। তাহলে এইটার আনসার যদি আমরা লিখি, এইভাবে লিখতে পারি, দা লাইন গ্রাফ, যেহেতু এখানে গ্রাফের নাম বলে নাই, শুধু গ্রাফ বলছে, আমরা নিজে থেকে লাইন গ্রাফ অ্যাড করার মাধ্যমে এক্সামিনারকে বোঝাতে পারবো যে এই গ্রাফের নাম আমাদের জানা আছে, অর্থাৎ আমাদের ইংলিশের ভোকাবুলারি মোটামুটি ভালো আছে। দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস বা শোস, যেটা ইচ্ছা ওটা দিতে পারবেন, সেম অর্থ। দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস দি নাম্বার অফ, যেহেতু প্রশ্ন বলছে দি নাম্বার অফ শপস দ্যাট ক্লোজড, আমরা একটু ডিফারেন্ট করে বলতে পারবো, দ্য নাম্বার অফ শপ ক্লোজার্স এন্ড দি নাম্বার অফ শপ ওপেনিংস। এরপরে আসতেছে কোন জায়গায়, জায়গার নাম উল্লেখ করলে ভালো। এখন তারা তো নিজে প্রশ্নের মধ্যে জায়গার নাম উল্লেখ করে নাই, শুধু বলছে একটা দেশে, তো আমরাও ওইটাই করব, আমরা একটা দেশ থেকে বলবো, ইন এ কান্ট্রি। এরপর আসবে সময়কাল। সময়কাল কি, সময়কাল দিতে পারবো আমরা এরকম, ফ্রম 2011 to 2018। The line graph illustrates the number of shop closures and the number of shop openings in a country from 2011 to 2018। আমরা লাইন গ্রাফ একটা করছি, এখন আমরা একটা বার গ্রাফ দেখব। বার গ্রাফ এবং লাইন গ্রাফের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু গ্রাফের নাম ছাড়া। হ্যাঁ, ওইখানে আপনি বসাইছেন দা লাইন গ্রাফ শোজ, এখানে আপনি লিখবেন দা বার গ্রাফ শোজ বা দা বার চার্ট শোজ। তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, আমি আশা করতেছি প্রশ্নটা দেখতে পারতেছেন।
এখন আপনার কাজ হবে এটার ইন্ট্রোডাকশন লেখা, এবং ইন্ট্রোডাকশন লেখা শেষ হলে আমাকে অবশ্যই জানাবেন, আমরা তখন একসাথে বসে একটা আনসার লিখবো ইনশাল্লাহ। এই স্পেসিফিক কোয়েশ্চেনের আনসারটা আমরা চাইলে এইভাবে দিতে পারি: The bar chart compares the percentage of usage of different modes of transport by people to travel to and from work in a European city in 1960, 1980 and 2000. তো আমরা চাইলে আবার আরো স্পেসিফিক করে দিতে পারবো যে the bar chart compares the percentage of usage of four different modes of transport। যেহেতু চারটা মোড নিয়ে আলোচনা করা হয়েছে, বাস, কার, বাইক এবং ফুট, আমরা চার উল্লেখ করতে পারবো। এতে আমাদের আনসারটা আরেকটু স্পেসিফিক হলো, ফোর সংখ্যার চাইতে বানানে লিখে দিলে বেটার। এবং আমাদের প্রত্যেকটা বিষয় চলে আসলো, গ্রাফের নাম চলে আসলো, গ্রাফ কি করতেছে এটা চলে আসলো, এরপর চলে আসলো কি কি বিষয়, কোন জায়গা এবং সাল। তো এটা এভাবে আমরা আনসার করতে পারি, আবার আমরা চাইলে ভিন্নভাবে আনসার করতে পারি। আমরা এটা এটা একটা আনসারের স্যাম্পল। আমরা আরেকটা অ্যান্সার দেখে নেই, যেটা রেচেল মিশেলের বই থেকে আমরা দেখতেছি। আমরা দেখি রেচেল মিশেল কিভাবে এটার আনসার করছেন। রেচেল মিশেল এইভাবে আনসার করছেন: দ্য বার চার্ট ইলাস্ট্রেটস, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, দ্য বার চার্ট ইলাস্ট্রেটস দ্য ইনফরমেশন অ্যাবাউট দি proportion of travelers who use the different types of vehicles to commute to work in a European city during a period from 1960 to 2000. Percentage of total travelers. এই স্পেসিফিক কোয়েশ্চেনের আনসার আমরা কিভাবে করতে পারি? আমাদের ফর্মুলা যদি আমরা ইউজ করি, তাহলে আগের কোয়েশ্চেন গুলোর মতো এটারও আনসার আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা দেখে নিই যে এইটার আনসার রেচেল মিশেল কিভাবে করছেন। রেচেল মিশেল শুরু করছেন এভাবে: দ্য বার চার্ট ইলাস্ট্রেটস দি ইনফরমেশন অ্যাবাউট দি প্রপোর্শন অফ ট্রাভেলার্স। আমরা চাইলে প্রপোর্শনের জায়গায় পার্সেন্টেজ দিতে পারবো। দ্য বার চার্ট ইলাস্ট্রেটস দি ইনফরমেশন অ্যাবাউট দি পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স who use different types of vehicles, বা আমরা বলতে পারবো different types of বা different modes of transport to commute to work। আমরা চাইলে বলতে পারবো to commute to and from work in a European city during a period from 1960 to 2000। আমরা চাইলে এটা বলতে পারবো in the years 1960, 1980 and 2000।